আজ উপদেষ্টা আসিফ মাহমুদ গ্রেফতার হয় 500 কোটি টাকা সহ ডক্টর ইউনূসের মুখোশ উন্মোচন হয়েছে। অনেক আলোচনা সমালোচনার পরে এবার সত্যি সত্যি আর্থিক গোয়েন্দা জালে ফেসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আজ গোয়েন্দা তদন্তে ফেসে গিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। লক্ষ লক্ষ কোটি টাকা সহ গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে। এই নিয়ে ডক্টর ইউনূসেরও মুখোশ উন্মোচন হয়। তারেক রহমানের নতুন খেলা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে, এদিকে আবার দেশের ভিতরে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে একটু যদি বলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আরেকটি মন্তব্য, তিনি বলেছেন যে সরকার বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিবে বলে এক ধরনের ললিপপ দেখাচ্ছে। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। আইন আর রাজনীতির মার কাছে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চারদিকে এখন উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব নিয়ে তুলপাড় পরিস্থিতি হয়েছে। এইদিকে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ আটক হয় সিআইডির তদন্তে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন বাংলাদেশের মধ্যে দীর্ঘ 18 মাস ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন অসংখ্য উপদেষ্টা অসংখ্য টাকা পাচার করেছে। এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় আসেন, মানে তারেক রহমান ক্ষমতায় আসেন, তিনি কিন্তু সকল কুকর্মগুলা প্রকাশ্যে আনতেছেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। অনেক আলোচনা সমালোচনার পরে এবার সত্যি সত্যি তাহলে কি আর্থিক গোয়েন্দা জালে ফেসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তেমনটাই মনে হয়েছে। গত রাতে যে খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই খবরের পরিপ্রেক্ষিতে এটা মনে না হওয়ার কোনো কারণ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তার মানে তার বিরুদ্ধে প্রসেস শুরু হয়ে গেছে। দুদকে বহু অভিযোগ জমা পড়েছে এরকম তথ্য শোনা গেছে। একটি গণমাধ্যম, একাধিক গণমাধ্যম, মূলত বাংলাদেশ প্রতিদিন, এরপরে কালের কণ্ঠ যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল সেই রিপোর্টের পরে আমরা জানতে পেরেছিলাম যে দুদকে শত শত অভিযোগ জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আসিফ অবশ্য তিনি বলেছিলেন যে সাকিব আল হাসানের ভক্তরা মব তৈরি করে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যা পরবর্তীতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল। এবার তার ব্যাংক হিসাব যখন তলব করা হলো, অর্থাৎ আর্থিক গোয়েন্দা জালে তিনি ফেসে যাওয়ার আশঙ্কা যখন তৈরি হলো, তখন তার বক্তব্য কী হবে, এনসিপির বক্তব্য কী হবে, আর বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে? শোনা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমস্ত লেনদেনের ইতিহাস জানতে চাওয়া হয়েছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে প্রকৃত রহস্যটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের অ্যাকশন, তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে সরকার, এমনটা আমরা দেখছি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিগত সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। যাত্রা শুরু কেবল গণমাধ্যম, আপনারা অনেক গণমাধ্যম, প্রায় সব গণমাধ্যমের লিড নিউজ হয়েছে গত রাতে এটা। যমুনা টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। অন্য সব গণমাধ্যমে আমরা দেখেছি একই কথা বলছে। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই সংস্থা যখন ব্যাংক হিসাব তলব করে, নিশ্চয়ই কোনো না কোনো বড় তথ্যের ভিত্তিতেই সেটা তলব করেছে। দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
বিএফআইইউ এর সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ দুদকে যে অভিযোগগুলো জমা পড়েছে তার মধ্যে আমরা শুনেছি যে মানি লন্ডারিং, বিটকয়েন লেনদেন, এই ব্যাপারগুলোও রয়েছে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং যে পরবর্তী সরকার পতন আন্দোলন, সেই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখেছি এবং উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ওঠে এবং সরকারের সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন, শুধু দুর্নীতির অভিযোগ না, বিভিন্ন ব্যাপারে সবথেকে বেশি অভিযোগের তীর তার দিকেই ছুটে যেতে আমরা দেখেছি। এবার আর্থিক গোয়েন্দা সংস্থা যে সিদ্ধান্ত নিল, যে তলব করলো এবং যে তথ্য তারা চেয়ে বসলো, এই ঘটনা বলে দেয় যে কুসকুস হতা হ্যাঁ, কিছু কিছু হয়তো বা হতে যাচ্ছে। আমরা গতকালকেই এই ঘটনা যখন রাতে রীতিমতো গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তার আগে দিনের বেলায় আমরা দেখেছি যে দুদকের মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন 2 পরিচালককে সঙ্গে নিয়ে। যে দুদকের মহাপরিচালকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বিগত সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি গোপন করেছিল তারা। এখন দেখার বিষয় কোন পথে এটা এগোয়। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চাঁদাবাজ দলকে ভোট দিয়েছে, তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। বৃহত্তর সাথে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচন আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে, এদিকে আবার দেশের ভিতরে
আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। জুলাই সনদ এই মুহূর্তে কেন অবৈধ হবে না, এটার জবাব চাইছে আদালত। আরে ব্যাপারটা কেমন হয়ে গেল না, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। ওনারা তো বললো আমরা জুলাইর সাথে আছি, ওদিকে আবার দেখেন ওনাদের পক্ষ হইয়া আইনি লড়াইতে নেমে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার জন্য। কেমন হয়ে গেল ব্যাপারটা, তাই না? সালাউদ্দিন সাহেব নিজে কি বলে দেখেন, ওনার মুখে শুনেন। তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। দেখছেন ওনার নিজের মুখে তো বললো, তাই না? এবং ওনারা সবাই কিন্তু মেনে নিছে ব্যাপারটা, এটাই আমরা জানি। কিন্তু ভিতরে ভিতরে ওই যে চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক, এই চোরের কয় চুরি কর, গৃহস্থের সজাগ থাক, এইটুকু আমরা জানি। কিন্তু এর পরের টুক কি আমরা জানি না? এর পরের টুক জানি না। এর পরের টুক কি জানেন? এক চেয়ারম্যান ডাবের বাগান দেখায় এক চোরের বলতেছে, এটা রাইতের বেলা সাফ কইরা দে, আমারে অর্ধেক দিস, ঠিক আছে? আবার গৃহস্থেরা যায় বলছে, তোমার কিন্তু আজকে ডাব চুরি হয়ে যাবে, খুব সাবধান। মানে ভালো সাজতেছে, ওই চোরের ধরাই দিবে, সে ভালো সাজবে। গল্পটা কিন্তু এইটুকুই আমরা জানি। কিন্তু আসল ঘটনা কি জানেন? ওই চোর কিন্তু একা চুরি করতে যায় নাই, দুজন গেছে। একজন ডাব গাছে উঠছে, আরেকজন লুকায়া বসে রয়েছে। যখনই ডাব গাছে উঠছে, গৃহস্থ তো আগে থেকেই জানে চোর আসবে, তাড়াতাড়ি লাঠি টাঠি নিয়ে দৌড়ে আইসা টর্চ লাইট মারছে, ওই যে গাছের মধ্যে দেখা যায় চোর। টর্চ মাইরা বলতেছে, নিচে নাম, নিচে নাম। চোর কি নিচে নামবে? নামে নাই। কারণ ওই যে আরেকজন রেখা গেছে নিচে, সে কি করছে জানেন? গৃহস্থের ঘরে যায় আগুন লাগাই দিচ্ছে, ধাও ধাও করে আগুন জ্বলা উঠছে। গৃহস্থ ঘর বাঁচাইবে না ওই ডাব বাঁচাইবো, ঘরের দিকে দৌড় দিছে। চোর নাইমা ডাবটা নিয়ে দুই ভাই, মানে চোরে চোরে খালতো ভাই দুই ভাই হাইটা চলে গেছে। কেন কথাটা বললাম? ওই যে গৃহস্থরা যদি সজাগ থাকতে বলেন, আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি, আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পাওয়া যাবে। ওই চোরের ঘটনা হবে ভাই, হ্যাঁ ওই চোরের ঘটনা হবে। আপনি এদিক দিয়ে ধরতে যাবেন, দেখবেন ওদিক দিয়ে আগুন লেগে গেছে, এরকম ঘটনা ঘটে যাইতে পারে। এটা কোনো কথা হইলো? এইভাবে আপনারা অস্বীকার যাবেন, কেউ কল্পনাই করতে পারে নাই। আসলে হয়েছে কি জানেন, ওই যে প্রথমের দিকে একটা পত্রিকার কথা আপনাদের মনে আছে, আনন্দবাজার পত্রিকা, ওই পত্রিকায় তিনটা কথা লেখছিল। কিন্তু একটা ছিল এই জুলাইয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে দাবাইতে হবে, দাবায় রাখতে হবে। আরেকটা ছিল আওয়ামী লীগের যারা জেলের বন্দি টন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। এরকম কিছু ইঙ্গিত টিঙ্গিত দিছে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে চারিদিকে। বাংলাদেশের অনেক জায়গায় আমি যাই, আমাদের যেহেতু দলের কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে ঢাকায় থাকতে হয়, কিন্তু যখন আপনাদের কাছে আসি এই সময়ের মতো প্রশান্তি আর কোথাও পাই না। আমরা সর্বশেষ এসেছিলাম নির্বাচনের আগে নির্বাচনী পদযাত্রায়। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ 11 দলীয় জোটকে এবং গণভোটে হ্যাঁ ভোটকে সবাই মিলে ভোট দিয়েছে। যদিও সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু 40% ভোট 11 দলীয় জোট পেয়েছে। এবং আপনাদের প্রতিষ্ঠায় গণভোটে 70% ভোট পেয়ে হ্যাঁ ভোট। কিন্তু আমরা নির্বাচনের পর, সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করব বলে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদেরকে তারা হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এই ধরনের চালাকি বুঝতে পারি। আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনারাই বুঝেন এবং বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মতো বারবার বোকা বানিয়ে বাংলাদেশের জনগণের যেই প্রাপ্য অধিকার, বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যেই সংস্কারের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে আপনারা শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার, ছোট ছোট ললিপপ, এগুলোর রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বুঝবে না। এই ভুলের মধ্যে থাকবেন না। আমরা বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব।
যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব। কুমিল্লার জনগণ, আপনারা প্রস্তুত আছেন না? আমাদের ভাইরা দর্শক আপনার জীবন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির কথা দেখতে পারি, বা তার ব্যাংক হিসাব যে তলব করা হচ্ছে এইসব দেখতে পারি। অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে অনেক ঘটনা করতেছে, এইসব দেখতে পারি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।